নমস্কার, আমি আচার্য পলাশ মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। গ্লোব টিভির পর্দায় যে অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি সেটা লোকনাথ ব্রহ্মচারীর জীবন কাহিনী এবং তার বাণী। আজকে পর্ব 4 নম্বর। লোকনাথ বাবার 4 নম্বর পর্ব নিয়ে তার জীবন কাহিনীর অংশের আপনাদের সামনে গ্লোব টিভিতে সন্ধ্যা 5:55 অনুষ্ঠানে লাইভ অনুষ্ঠান করছি। সারাদিনে গ্লোব টিভিতে আমার দুটি প্রোগ্রাম থাকে, দুপুর 11:40 এবং সন্ধ্যা 5:55। প্রতিদিন একই সময় এই দুটি প্রোগ্রাম চলতে থাকে। আসি মূল পর্বে। বারদির গ্রামটি অবস্থিত পবিত্র ব্রহ্মপুত্র নদের খুব নিকটে। নরনারীগণ ব্রহ্মপুত্রতে স্নান সেরে সন্ন্যাসীর চরণধুলি নেবার জন্য বারদিতে আসে জীবন্ত ব্রহ্মপুত্র দর্শনে, অর্থাৎ লোকনাথ ব্রহ্মচারীর উদ্দেশ্যে তিনি জীবন্ত ব্রহ্মপুত্র। মহাপুরুষের সুঠাম দেহ আর দিব্যোজ্জ্বল কান্তির দিকে চাহিয়া দর্শনার্থীরা মুগ্ধ হয়ে যায়। মহাপুরুষের দৃষ্টি প্রায় সময় থাকে নিষ্পলক, অর্থাৎ লোকনাথ বাবার যে দৃষ্টিশক্তি সেটা নিষ্পলক, অর্থাৎ চোখের পাতা খুব একটা পড়ে না। আর বাবা যখন ধ্যানমগ্ন হন তখন তার দুটি নয়নের মণি একদম নাকের সমান সমান চলে আসে, তখনই বাবা ধ্যানমগ্ন হন, অর্থাৎ সেই অবস্থায় তিনি ত্রিনয়ন দ্বারা জগতের বাইরে বা জগতের ভেতর যেটা সাধারণ মানুষের চোখে দেখা যায় না এরকম কিছু দর্শন করেন তার ইচ্ছা মতো। লোকনাথ বাবার ভক্ত বারদীর দুর্গাচরণ কর্মকার একবার কুম্ভমেলায় গিয়েছিলেন। সেই সময় মেলায় এক শ্রেষ্ঠ মহাপুরুষ লোকনাথ বাবার ছবি দুর্গাচরণের হাতে দেখতে পান। ব্যক্তিটি বলেন, এই অলৌকিক দৃষ্টিশক্তি যার, তিনি কেমন করে লোক সমাজে বসবাস করছেন। তোমরা ধন্য এই লোকনাথ ব্রহ্মচারী মহাপুরুষকে পেয়ে। অর্থাৎ কুম্ভ মেলা স্নানে আমিও গিয়েছি, প্রতিবার যতবার কুম্ভ হয় আমি যাই। তবে কুম্ভ স্নানে সাধারণত এই সাধক যারা রয়েছেন তারা উপস্থিত হন। এই কুম্ভ মেলা স্নানে এক সাধক, তিনি মহাপুরুষ, তিনি লোকনাথ ব্রহ্মচারীর ছবি দেখে এইরকম মুক্তি করেছিলেন। অবশ্যই এইরকম তার দিব্য জ্যোতি সেই ব্যক্তি জনসমাজে কি করে থাকেন। সাধারণত মহাপুরুষেরা পাহাড় পর্বতেই থাকতে ভালোবাসেন, যেখানে লোকেদের সমাগম বা ভিড় সেরকম হবে না। লোকনাথ ব্রহ্মচারী লোকমঙ্গলের জন্যই জনসমাজে আবির্ভাব তার ঘটেছে। করুণা রুদ্র হইয়া তিনি তার এক শিষ্যকে বলেন, আমি পাহাড় পর্বত ঘুরে একটা বড় ধন অর্জন করে এনেছি। কত বরফ এ শরীরের ওপর দিয়ে বয়ে গিয়েছে, তোরা সেই ধন বসে খাবি। লোকনাথ বাবা একদিন বারদী আশ্রমের বিল্ল বৃক্ষতল অর্থাৎ বেল গাছের নিচে তিনি বসে আছেন। সম্মুখে মানে তার সামনে ভক্ত কামিনী নাগ দাঁড়িয়ে আছে। বাবা চোখ খুলে কামিনীকে বলেন, বিজয় আসছে, ওকে নিয়ে এসো। বিজয় হলেন তৎকালীন ঢাকা ব্রাহ্ম সমাজের বিখ্যাত আচার্য বিজয় কৃষ্ণ গোস্বামী। এই যে লোকনাথ ব্রহ্মচারী যে বেল গাছের নিচে বসে যেটা তার ভক্তকে কামিনীকে আদেশ দিলেন বিজয়কে নিয়ে এসো, ইনি দিব্য যোগে অর্থাৎ ত্রিনয়ন দ্বারা তিনি এগুলো দর্শন করেছিলেন। এর আগেও যে সমস্ত সাধকদের মহাপুরুষের বাণী আপনাদেরকে গ্লোব টিভির সামনে তুলে ধরেছি, যেমন তৈলঙ্গ স্বামী, শ্যামাচরণ লাহিড়ী, বামদেব, রামকৃষ্ণদেব, তারা এরকম দর্শন করতেন। বিজয় কৃষ্ণ সদল বলে সেখানে উপস্থিত হলেন। পরম শ্রদ্ধেয় ভরে তিনি আশ্রম ভবনে প্রবেশ করলেন। এরপর এক অলৌকিক ব্যাপার সেখানে উন্মোচিত হলো। কি হলো সে অলৌকিক ব্যাপার? বিজয় কৃষ্ণ আশ্রমে ঢোকার পর লোকনাথের প্রদীপ্ত নয়ন যুগল থেকে অপূর্ব তেজ রাশি বহির্গত হয়ে সেই সময় বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয়ের শরীরে প্রবেশ করল। এক দিব্য জ্যোতি লোকনাথ ব্রহ্মচারীর নয়ন থেকে বেরিয়ে প্রবেশ করলো বিজয় কৃষ্ণ গোস্বামী শরীরে।
তখন লোকনাথ হাত বাড়িয়ে দিলেন, কিন্তু বিজয়কৃষ্ণ তার অর্থাৎ লোকনাথ ব্রহ্মচারীর হাত না ধরে তার চরণতলে সাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং পতিত হলেন তার চরণের। লোকনাথ পিতার মতো বিজয়কৃষ্ণকে বুকে টেনে নিলেন। যে শক্তি লোকনাথ বাবা বিজয়কৃষ্ণকে দিলেন তার ফলে বিজয়কৃষ্ণের শরীরে তড়িৎ প্রবাহিত হতে শুরু করলো। লোকনাথ বাবা তখন বিজয়কৃষ্ণকে ছেড়ে দিয়ে বললেন, এবার কিছুটা স্থিত হও। ভক্ত কামিনী নাগ একটা আসন এগিয়ে দিলেন বিজয়কৃষ্ণ গোস্বামীকে বসার জন্য। এই লোকনাথ বাবার যে শক্তি বিজয়কৃষ্ণ গোস্বামীর শরীরে প্রবেশ করলো, এর ফলে বিজয়কৃষ্ণ গোস্বামীর শরীর তখনও পর্যন্ত কেঁপে কেঁপে উঠতে লাগলো। কিছুক্ষণ পরে বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় সুস্থ হলেন। বিজয়কৃষ্ণ লোকনাথের বাবাকে বলেন, এতদিন আমার প্রতি কৃপা করেননি কেন বাবা? লোকনাথ বাবা বিজয়কৃষ্ণ গোস্বামীকে উদ্দেশ্য করে বলেন, অনেকদিন আগেকার কথা তোমায় মনে করাই। চন্দ্রনাথ পাহাড়ে একবার দাবানল লেগেছিল, মনে পড়ে বিজয়কৃষ্ণ? লোকনাথ বাবা মুচকি হেসে এটা বিজয়কৃষ্ণ গোস্বামীকে বললেন। কি হয়েছিল সে চন্দ্রনাথ পাহাড়ে? আসুন বলি। একসময় চন্দ্রনাথ পাহাড় তীর্থস্থানে কোন এক জঙ্গলের মধ্যে গোস্বামী মহাশয় অনেকক্ষণ পর্যন্ত ধ্যানমগ্ন ছিলেন। আকস্মাৎ হাতি এবং মহিষের চিৎকার শুনে তার ধ্যান ভেঙে গেল এবং দেখতে পান সমগ্র জঙ্গলে তখন দাবানল লেগেছে। এমন সময় হঠাৎ করে কোথা থেকে এক সাধু বিজয়কৃষ্ণ গোস্বামীকে বুকে করে তীর বেগে জঙ্গলের বাইরে পাথরের উপর বসিয়ে নিরুদ্দেশ হয়ে যান। এই কথাটা লোকনাথ বাবা স্মরণ করিয়ে দেন। বিজয়কৃষ্ণ বলেন, এই ঘটনা যে ঘটে, কে সেই সাধু ছিল? বিজয়কৃষ্ণ গোস্বামীর কিন্তু তখন একটা সন্দেহ ছিল, হয়তো ঈশ্বর স্বয়ং সাধুর বেশ ধরে তিনি রক্ষা করেছেন। ঠিকই আজ বিজয়কৃষ্ণ গোস্বামী সেই ভুলটা ভাঙল। স্বয়ং ঈশ্বর লোকনাথ ব্রহ্মচারী অবশ্যই সেদিন বাবা লোকনাথই বিজয়কৃষ্ণ গোস্বামীকে ওই দাবানলের হাত থেকে রক্ষা করেছিলেন। লোকনাথ বাবা বলেন, তবে এর আগেও তোমার সাথে আমার সেই দিন দেখা হয়েছিল, তুমি আমাকে চিনতেও পারোনি, বুঝতেও পারোনি। বিজয়কৃষ্ণ সেদিন বুঝতে পারেননি যে কে তাকে বাঁচিয়েছিল। আজ বুঝলেন লোকনাথ ব্রহ্মচারী সাধুর বেশে এসে দাবানল থেকে তাকে উদ্ধার করে তার প্রাণ বাঁচিয়েছিলেন। আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামীর বারুদি গ্রাম থেকে ঢাকায় ফিরে আসেন। এসে লোকনাথ ব্রহ্মচারীর মাহাত্ম্য প্রচার করেন, দিকে দিকে বাবার নাম ছড়িয়ে পড়ে। লোকনাথ বাবা তার বাণী আপনাদের মুখে মুখে রয়েছে, নতুন করে কিছু বলার নেই। রণে বনে জলে জঙ্গলে যেখানে আমাকে স্মরণ করিবে আমি তোমাদের রক্ষা করিব। অর্থাৎ তিনি প্রকৃতপক্ষে এইভাবে রক্ষা করে আসতেন, যার যেটাতেই সমস্যা তাকে সেইভাবে রক্ষা করতেন। এইরকম আরেকটি কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি। সেবার ঢাকা থেকে কয়েকজন ব্যক্তি ব্রহ্মচারী বাবাকে দর্শন করতে বারুদিতে আসেন। ফিরবার সময় তারা পদব্রজে অর্থাৎ পায়ে হেঁটে ঢাকা ফিরবেন বলে চিন্তা করেন। কিন্তু গ্রীষ্মকালের মধ্যাহ্নকালীন কিভাবে এই প্রচন্ড তাপে তারা ফিরবেন আমি এই পর্বে আসছি, কিন্তু তার আগে একটু কলার বন্ধুকে দেখিনি। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? দুর্গাপুর থেকে বলছেন, ছেলের সম্পর্কে। নাম বলুন মা, কি নাম? জন্ম তারিখ? টাইম বললেন তো 22/8/1991। সময়টা বলুন, জন্ম সময়। সকাল
বৃহস্পতিবার জন্মবার, বৃহস্পতিবার জন্মবার। এখানে যেটা দেখতে পাচ্ছি কন্যা লগ্ন, ধনু রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, তাই কি? আচ্ছা, প্রশ্ন করুন, কি প্রশ্ন আপনার? বিয়ের ব্যাপারে আর কেরিয়ার ব্যাপারে। ঠিক আছে, সপ্তমপতি এখানে অবস্থান করছে, বৃহস্পতি দ্বাদশ ভাবে অবস্থান করছে, সঙ্গে মঙ্গল গ্রহটি হওয়াতে মাঙ্গলিক দোষের পুষ্ট হলো, ফলে এর ফলে কিন্তু বিবাহের স্থানটা খুব একটা ভালো নয়, ডিভোর্স হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দশম স্থানে অবস্থান করছে কেতু, এবং সেই কেতু গ্রহ নিচস্থ। চতুর্থ ভাবে রয়েছে চন্দ্র রাহু যুক্ত। চঞ্চল মনে কোনো স্থির সিদ্ধান্তে আসতে দেরি হয়। ছেলে কি কোনো ইঞ্জিনিয়ারিং করেছে? সেরকম কিছু করেনি, তাই তো? এখানে এই জায়গাটা একটু সমস্যা হবে। পঞ্চম ভাবে শনি বকরি থাকাতে সন্তান পেতে একটু সমস্যা হবে। বিবাহিত এবং কেরিয়ারের জায়গাটা একটু ডিস্টার্ব মা। বর্তমান সময় রাহুর মহাদশা 2013 সাল থেকে শুরু হয়েছে। 2025 সালের মধ্যে বিবাহের কোনো চেষ্টা করবেন না। না, যদি বিয়ে ঠিক হয়ে যায়, এটা আনফরচুনেট, কিছু করার নেই। কিছু এখন যখন ফোন করেছেন, যদি বিয়ে ঠিক না হয়, আমি বলবো 2025 সালের অবধি বিয়ে করাবেন না। 2025 সালের পর অর্থাৎ 26 সালে আপনি এই চেষ্টা করতে পারেন, বিয়ের চেষ্টা, তাহলে অপেক্ষাকৃত একটু ভালো হবে। এখন খুবই খারাপ সময় ছেলের, বর্তমান ছেলের সময় খুবই খারাপ। একটা মেন্টালি প্রবলেম চলে আসবে এবং তার সঙ্গে সঙ্গে এই সমস্যাগুলি রয়েবে, এবং মাঙ্গলিক দোষ তার সঙ্গে আছে। হরোস্কোপ অনুযায়ী এটুকু দেখা যাচ্ছে, যে কোনো জায়গায় বিয়ে হলে প্রথম বিয়েটা ডিভোর্স হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময়টা বিয়ে হলে খুব খারাপ। তাহলে মৃত্যু তো ঘটেই গেল। এই ঘটনা, এই যে বৌমা, ভালো করে শুনুন মা, আমি বলছি ভালো করে শুনুন। আপনি যে এই যে বললেন বৌমা ব্রেন টিউমারে মারা গেছিল, আমার প্রেডিকশন করার পরও বললেন তো আমি যে ডিভোর্স, মৃত্যু তো বলা যায় না এইভাবে ফোনে, ডিভোর্সটাই বলা যায়। তার মানে বিচ্ছেদ ঘটে গেল, তাই তো? এবার দ্বিতীয় বিয়ের ক্যালকুলেশন কিন্তু অন্য হাউস থেকে করতে হয়। সেকেন্ড ম্যারেজ ওই হাউস থেকে ক্যালকুলেশন হয় না, যেটা ফার্স্ট ম্যারেজ হয়। ফার্স্ট ম্যারেজ যে হাউস থেকে ক্যালকুলেশন হয়, সেকেন্ড ম্যারেজ সেই হাউস থেকে ক্যালকুলেশন হয় না। সুতরাং দ্বিতীয় বিয়েটা কি হবে, আপনাকে আরেকদিন গ্লোব টিভির পর্দায় চেষ্টা করতে হবে। কেমন? জয় মাতা। দর্শক বন্ধু, এই যে কলার বন্ধু দুর্গাপুর থেকে ফোন করলেন, আমি বিয়ের জায়গায় কিন্তু বলেই দিলাম ডিভোর্স। লাস্টে উনি বললেন ওনার প্রথম বিয়ে হয়েছিল এবং মারা গেছে প্রথম বউ। আমার প্রেডিকশন এতখানি নির্ভুল, এই ব্যক্তিটির যদি এই যে দোষ, এই দোষটা কাটানো যেত, তাহলে প্রথম স্ত্রীর মৃত্যু ঘটত না। 100%। এইবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে ওই মেয়েটির জন্মছকে কি বলছিল? 100 বার কারেক্ট। মেয়েটির জন্মছকেও মৃত্যু যোগ ছিল, তবেই 2 2 4 হবে। এই রকম কোন রকম যোগাযোগ যদি আমার সাথে অটোমেটিক্যালি আসে, তখন সেই মেয়েটারই তারপরই যোগাযোগটা আসবে, এবং যদি ওই সময় ওই মৃত্যু যোগ থাকে, সেটা খণ্ডন করা সম্ভব। কিভাবে সম্ভব? যেন তেন প্রকারে হয় না। অর্থ উপার্জন তন্ত্রক্রিয়া নয়, তন্ত্রক্রিয়া হচ্ছে মানুষকে সেবা দেওয়া। এই সেবার পরিপ্রেক্ষিতে বলি, মৃত্যু যোগের স্প্যান কিন্তু লং টাইমের জন্য থাকে না। মৃত্যু যোগের স্প্যান থাকে 7 দিন, 10 দিন, 3 দিন, সূক্ষ্ম দশায় বেরোয়। ওই পার্টিকুলার ওই 3 দিনের একটা ক্রিয়া ষোড়শোপাচারে যদি মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করা যায়, ওই 3টে দিন বা 7 দিন বা 10 দিনের আগে, তিথি নক্ষত্র বার অনুযায়ী, তবে ওই মৃত্যুকে রোধ করা সম্ভব। এবং 100% এরকম কাজ আমি বহু ঘটিয়েছি। সেই চালানের যে ক্রিয়া হয়েছে, অর্থাৎ কাটানের ওপর কাটান করতে হবে, তবে গিয়ে আপনি মুক্ত হবেন। এইটা হলো দূর থেকে চালান। আর কাছ থেকে চালান কি করে? অনেকে ঠাকুরের প্রসাদ বলে কিছু খাইয়ে দিল। আপনারা জানেন না, ঠাকুরের প্রসাদ ভক্তি ভরে খেয়ে গেলেন, কিন্তু এই ওষুধ করা রয়েছে প্রসাদের মধ্যে। এবং প্রসাদের মধ্যে যদি ওষুধ করা থাকে, মনে করবেন আপেল, এর মধ্যে আবার কি করাবে? আরে ইনজেকশন দিয়ে ওষুধ ঢোকানো যায় আপেলের ভেতর, এগুলো বুঝতে হবে। এইভাবেই ওষুধ করা যায়।
তাহলে ওষুধ করে দিলে আপনার শরীরে সেই অশুভ চালান কিন্তু ঢুকিয়ে দিল। তাকে এই যজ্ঞে বসিয়ে তাকে টেনে বার করে আনতে হবে। এবং 100% আমার কাছে যারা এসছেন প্রত্যেকটা ব্যক্তি উপকার পেয়েছেন। প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে মামুন মহাযজ্ঞ থাকে, আর প্রতি পূর্ণিমায় নিজস্ব বাসগৃহ গৃহ মন্দির উত্তর কলকাতা শ্যামবাজার কলকাতা স্টেশন আরজিকর হসপিটালের কাছে, সেখানে আমার যজ্ঞ থাকে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী দিনে আসবো লোকনাথ ব্রহ্মচারী পর্ব 5 নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।